প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বিক্ষোভ করেছে। ঐক্যের ডাক দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, সংসদে রাজনৈতিক বিতর্ক নয়, মানুষ চায় তাদের সমস্যার সমাধান। এদিকে আজ জুমার পর ঢাকার রাজপথে জামাত বিএনপির মুখোমুখি সংঘর্ষ লাগে। তারেক রহমানকে হুমকি দেওয়ার বিষয়ে সারা দেশেই তুলপাড় পরিস্থিতি। অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে একজন ইসলামী স্কলার। তিনি বর্তমান জামাতের একজন সক্রিয় সদস্য এবং তার অতীত পরিচয় তিনি খেলাফত মজলিসের একজন সদস্য ছিলেন। নির্বাচনের প্রাককালে এসে তিনি জামাত ইসলামী যোগ দেন সম্ভবত 17 তারিখে জানুয়ারির। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপরে নাকি একটা ষড়যন্ত্র বা হামলা বা ওনার উপরে উনার উপরে নাকি কোন ধরনের একটা হামলা হতে পারতো, এটা নাকি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় এটাকে একদম ডিসপার্টন করে দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ এখানে যে প্রতিষ্ঠান যত বেশি ত্যাগের ইতিহাস বহন করে, তার ভাগ্যের তত বেশি জোটে অপমান। যে গাছটা সবচেয়ে বেশি ছায়া দেয়, কুড়ালটা আগে গিয়ে পড়ে তার গোড়াতেই। বাংলার স্বাধীনতা কি আবারও হুমকির মুখে, নাকি মেঘ চিরে উদিত হতে যাচ্ছে এক নতুন সূর্য? দেশপ্রেমিক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক সাহসী ঘোষণায় দিল্লির সাউথ ব্লকে কম্পন শুরু হয়ে গেছে। উল্টো দিকে ঘরের শত্রু বিভীষণ হয়ে দাঁড়িয়েছেন খোদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন। বাংলাদেশের রাজনীতির মধ্যে প্রতিনিয়ত একটা ঘটনাই এখন ঘটতেছে। তারেক রহমানকে সবাই হুমকি দিচ্ছে এবং দেশের রাজনীতির মধ্যে নতুন ঘটনা তৈরি করছে। আজকে এই ঝামেলাটি সারা দেশের মধ্যে ছড়িয়ে যায়। এমনকি আপনারা দেখেছেন সংসদের মধ্যেও জামাত বিএনপির মুখোমুখি কথার লড়াই। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে জুমার পর সারা দেশের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে এবং ঢাকার রাজপথ শাহবাগ উত্তাল হয়ে যায়। সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। এবং তারেক রহমানও যে একটা অ্যাকশন নেন, অন্যদিকে জামাতে আমির থেকে শুরু করে প্রত্যেকটা নেতাকর্মীরা অনেক কথা বলে, সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। এইবার কোশ্চেন হচ্ছে, তেহরিকি তালিবান পাকিস্তান বানাইলো পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তানের ভেতরে, কিন্তু আমাদের দেশে কেন পাঠিয়েছে? এইটা হচ্ছে কি মূল বিষয়। এটা বুঝতে পারবেন যে আপনি কত বিপদে আছেন, আপনার তারেক রহমান কত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, আমার পুরো দেশের সার্বভৌমত্ব কতটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই এয়ারফোর্সের ভেতরে তাদের এইটা ঢুকানোর পেছনে গেল 6 মাস ধরে তারা কাজ করছে। আপনারা এই আর্টিকেলটা পড়লে সব দেখতে পারবেন। সেখানে 6 মাসের বেশি সময় ধরে তারা কাজ করছে। আপনার জহুরুল ইসলাম যে এয়ারবেজ আছে চিটাগাঙে, সেখানে মসজিদের ইমামকে এই তেহরিকি তালিবান পাকিস্তানের একজন এজেন্টকে ঢুকানো হয়েছে। মসজিদের ইমাম সে। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ, আমরা তোমার কথা শুনবো। কারণ আপনি বলবেন তারেক রহমান কি তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া, খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ তাসুদেরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম, আমরা আপনাকেই চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইমডিউনিটি দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম মানুষ, দানাই পানাই বুঝে না। তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন? এটা তোমার কাজ, তাও বেরো। একদম স্টেটকার টাইপ করে। এগুলো আপনার এই যে কোনো মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে না মানাতে কি হয়েছে, 111 পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনে তারপরে খালেদা জিয়া শুনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে, আমরা এইভাবে কি চেয়েছে ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনার। ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে 7 সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে, এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কিনা, শুনবে কিনা, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নাই, বিট্রে করে নাই? এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন? যে আসলেই এটা প্রমাণ কি, 111 মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফ এর চিফ ছিল, যে ডিজিএফ এর ডিরেক্টর আরেকটা ধরা হয়েছে, 4-5 জনের ধরা হলো না? আপনার কি মনে হয় ভারত কোনোদিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা,
আইপিএল এর খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার। তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে। তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, এইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে কি আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি? তা তো হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে যেটা করা তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে। তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে। বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারি যে নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে। যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে হত্যার হুমকি দিছে একজন ইসলামী স্কলার। তিনি বর্তমান জামাতের একজন সক্রিয় সদস্য এবং তার অতীত পরিচয় তিনি খেলাফত মজলিসের একজন সদস্য ছিলেন। নির্বাচনের প্রাককালে এসে তিনি জামাত ইসলামী যোগ দেন সম্ভবত 17 তারিখে জানুয়ারির। তো তার নাম হচ্ছে আলী হাসান ওসামা। এই আলী হাসান ওসামার আরো আরেকটা পরিচয় আছে। তিনি 2021 সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন। 6 মে 2021 সাল ঢাকা টাইমসে একটা রিপোর্ট হয়েছিল এবং সেই রিপোর্টে উল্লেখ ছিল যে জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনা করতে গিয়ে 2জন জঙ্গি আটক হয়েছে এবং এই 2জন জঙ্গির ভেতরে একজন আলী হাসান ওসামা। তো তিনি প্রকৃতপক্ষে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা সেটা আমি জানি না, তবে তার কথাবার্তা, তার যে সমস্ত ফেসবুক পোস্ট, এগুলোকে বিশ্লেষণ করলে তার ভেতরে জঙ্গিবাদের একটা ভাব পাওয়া যায়। তো তারপরে আমি তাকে প্রকাশ্যে জঙ্গি বলবো না, কারণ আমি মনে করি যে তিনি হয়তোবা অতি উৎসাহী হয়ে, যেমন জামাতে নতুন যোগ দিয়েছেন, হয়তোবা নিজের পারফরমেন্স দেখানোর জন্য তিনি এই ধরনের উদ্ভট ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলতেছেন। তার যে ফেসবুক পোস্ট, সেইখানে তিনি উল্লেখ করছেন যে আপনারা 72-এ ফিরে যাচ্ছেন, 72-এ ফিরে গেলে 74-এর মতো দুর্ভিক্ষ আসতে পারে, মানে মহান রবের পক্ষ থেকে, এবং 74 আসলে 75-এর জন্য রেডি থাকেন। তো কথা হচ্ছে যে তার এই যে বক্তব্য, তার এই যে 75 কেন্দ্রিক যে একটা জিঘাংসা বা একটা আক্রোশ, এইটাকে তিনি উগরাই দিচ্ছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তো কথা হচ্ছে 75 সালে কি হয়েছিল, শেখ মুজিবুর রহমান তার সপরিবারে হত্যার শিকার হয়েছিল। শেখ মুজিবুর রহমান কে ছিল এটা আমরা সবাই জানি, কিন্তু কথা হচ্ছে যে কোনো মানুষকে কোনো কারণে সপরিবারে হত্যা করা এটা কতটুকু জায়েজ, এইটা আমার মানে জানা নাই। কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেউ যদি অপরাধ করে থাকে তার অপরাধের শাস্তি সে পাওয়া উচিত। তার ওই যে 6 বছরের মাসুম বাচ্চা কিংবা নিরপরাধ পুত্রবধূ তারা হত্যার শিকার হোক, এটা আমি চাই না। কারণ এইটা যদি হইতো তাহলে অনেক জামাতের নেতারা সপরিবারে ফাঁসির মানে সাজা পাইতো, কারণ তাদের অনেকেই ফাঁসির সাজা ভোগ করছে তাদের যুদ্ধাপরাধীর দায়ে। তো যুদ্ধাপরাধীর দায়ে যদি এখন বাপের শাস্তি যদি ছেলেরে দেওয়া হয়, তাইলে তো গোষ্ঠী দৈরা সবাই মানে ফাঁসিতেই ঝুলতো। তো তারাই বলে যে আপনার এই যে একজনের অপরাধের শাস্তি আরেকজন পাওয়া উচিত না, বা আমাদের বাপ চাচারা দাদারা আগে যুদ্ধাপরাধী ছিল, আমরা তো ছিলাম না, তাইলে আমাদের কেন এটার দায়ী করা হয়। তো কথা হচ্ছে যে ওসামার এই ফেসবুক পোস্টের মাধ্যমে 75 জাস্টিফাইড, মানে তিনি এটাকে সমর্থন করতেছেন এবং তিনি হুমকি দিচ্ছেন আরেকজনকে, সিটিং প্রাইম মিনিস্টারকে, যে 75-এর জন্য রেডি হন। তো কথা হচ্ছে যে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এটা জামাত ইসলামীর দলীয় স্ট্যান্ড কিনা, এটা জামাত ইসলামীর পরিষ্কার করা দরকার। অন্যথায় আমরা ধরেই নিব যে জামাত ইসলামী তাদের লোকজন দিয়া এই ধরনের প্রোপাগান্ডা প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশে আরেকটা 75 ঘটানো দরকার এবং সেইটা বৈধ, এটা তারা বৈধতা উৎপাদন করতেছে। যদি জামাত ইসলামী এটা নিয়ে ক্লিয়ারেন্স না দেয়, যদি তারা তাদের দলীয় অবস্থান প্রকাশ না করে, তাহলে আমরা এই আলী হাসান ওসামার বক্তব্যটাকেই জামাত ইসলামীর দলীয় বক্তব্য হিসেবে বিবেচনা করব। কারণ একজন প্রধানমন্ত্রীকে আপনি সরাসরি এইভাবে মানে হত্যার হুমকি দিতে পারেন না, 75-এর মতো করে সপরিবারের সবাই হত্যার হুমকি দিতে পারেন না। এইখানে জাইমা রহমানের কোনো দোষ নাই, এইখানে তার যে আরো পরিবারের সদস্য আছে, আরাফাত রহমানের কোকোর স্ত্রী আছে, তার সন্তানেরা আছে, তারপরে জোবাইদা রহমান আছে। তো এইভাবে 75-কে সামনে আইনা যদি আপনারা এটারে বৈধ করতে চান এবং এইটাকে যদি মনে করেন যে আবারও ঘটাবো, তাহলে ভাই এইটা মানে একদম নির্মম চিন্তা ভাবনা। এইটারে আমি জঙ্গিবাদ বলবো না। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। ঐকমত্য কমিশনের, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দিকের তখন সবাই নোট অফ ডিসেন্ট সহ এইভাবে ঐকমত্য হলেন যে 2টা বিষয়ে সবাই একমত,
তবে বিএনপি সহ কয়টা দল আরো মনে করে সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি এই 70 অনুচ্ছেদের ভিতরে থাকতে হবে। সেই দিন থেকে ডিসাইড হলো নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে এবং নোট অন ডিসেন্ট সহকারে আপনারা স্বাক্ষর করেছেন, এখানে স্বাক্ষর আছে বড় বড় হাতের স্বাক্ষর, আমরাও স্বাক্ষর করেছি। আসুন সেই জুলাই সনদকে বাস্তবায়ন করি। আপনি আজানের অপেক্ষায় আছেন? আচ্ছা চালান, আজান পর্যন্ত বলেন। হ্যাঁ ঠিক আছে, মানে খাঁটি প্র্যাকটিসিং মুসলিম তো আজান দিলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবো। যাই হোক, মাননীয় স্পিকার, আমি আসলে বলতে চেয়েছিলাম সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা টেনে নিয়ে গেছেন এবং জনাব তারেক রহমান এই সংস্কারের প্রস্তাব দিয়েছেন, 31 দফা প্রণয়ন করেছেন। আমরা নির্বাচনী ইশতেহারে সেটা ধারণ করেছি। জুলাই জাতীয় সনদের মধ্যে আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি, যেগুলো আমাদেরকে 31 দফার ভিত্তিতে করতে হবে। সংবিধানে অনেক কিছু আনতে হবে, যা আমরা সম্মত হয়েছিলাম জুলাই জাতীয় সনদে সেরকম অনেক বিষয় আসেনি। যেমন সংবিধানে 3টা তফসিল, জনাব শেখ মুজিবুর রহমানের ভাষণ সহ সবকিছু সংবিধান হয়ে গেছে মাননীয় স্পিকার। এগুলো আমাদেরকে তো বিলুপ্ত করতে হবে। পঞ্চদশ সংশোধনীর সমস্ত তফসিলগুলো 5, 6 এবং 7 তফসিলগুলো আমাদের বিলুপ্ত করতে হবে। একমত হয়েছিলাম, সনদে আসে নাই, একটা বাদ গিয়েছে। আমরা একমত হয়েছিলাম এই সমস্ত ছবি টানানোর কার কার যেন একটা বিধান আছে আর্টিকেল 4-এ, সেই ছবি টানানোর বিষয়ে আমরা ছবি বিলুপ্ত করার জন্য ঐকমত্য কমিশনের প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম। কিন্তু সনদ যখন স্বাক্ষর করলাম তখন ওইটা নাই, বললো যে 2-1টা বামপন্থী দল নারাজ হয়ে গেছে, এটা থাক। তাই বললাম এখানে যদি আপনারা খুশি করার জন্য সনদ স্বাক্ষর করেন তো করতে পারেন, কিন্তু মাননীয় স্পিকার আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি। মাননীয় স্পিকার, 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র হিসাবে আমি 90-এর আন্দোলনে যোগদান করেছিলাম। আমাদের নেত্রী তখন ফ্যাসিস্ট এরশাদ বিরোধী আন্দোলনের এক আপোষের নেতৃত্বে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ যখন তার দিকে তাকিয়েছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে কাতারে কাতারে মানুষ যখন এরশাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, সেই মুহূর্তে সৈনিক ছিলাম আমি। মাননীয় স্পিকার, আমার হল থেকে আমরা মিছিল সহকারে ওই গুলিস্তান চত্বরে যেতাম আর তাকিয়ে তাকিয়ে দেখতাম কিভাবে নেত্রীর প্রতি টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে, গুলিবর্ষণ হচ্ছে, আর আমার নেত্রী এক হাতে রুমাল নিয়ে পানি নিয়ে ভিজিয়ে চোখ মুছছে, আর একদিকে দুর্বার কণ্ঠে বক্তব্য দিচ্ছেন ফ্যাসিস্ট এরশাদ নিপাত যাক, গলন্ত মুক্তি পাক। সেখান থেকে আমার যাত্রা শুরু মাননীয় স্পিকার। আজ সেখান থেকে হাঁটি পা করে 90-এর গণ অভ্যুত্থান আমরা শরীক হয়েছি এবং 90-এর গণ অভ্যুত্থানের একজন শহীদ হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমার সামনে এই হাউজে 90-এর গণ অভ্যুত্থানে অনেক নেতা কর্মী আছেন। আমার নেতা আমানুল্লাহ আমান, আমার নেতা খালিদ কবির খোকন, ফজলুল হক মিলন, আমার নেতা কামরুজ্জামান রতন, আমাদের সহকর্মী আজিজুল বারী হেলাল, মোশাররফ হোসেন। সেদিনকে আমরা একসাথে রাজপথে যুদ্ধ করেছিলাম। আমরা ম্যাডামকে নিয়ে এসেছিলাম এই হাউজেই, আমাদের নেত্রী ওখানে বসেছিল। আমরা অনেকেই হয়তো বা ঢুকতে পেরিনি, আমরা বসেছিলাম ওই দর্শক সারিতে। আমান ভাই বসেছিল, আমাদের অনেক নেতারা বসেছিল। সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, একদিন আমরা এই সংসদে বসে আমাদের নেত্রীর সামনে আমরা আমাদের দেশের কথা, গণতন্ত্রের কথা বলতে পারবো। আল্লাহ দোয়া কবুল করেছেন। এখানে তার রহমতে আসতে পেরেছি ঠিকই, কিন্তু নেত্রীকে আমরা পাইনি। তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে বহুদূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। তবে এমন একজনকে রেখে দিয়েছেন, এমন একজনকে তিনি বানিয়ে দিয়েছেন, এমন একজনকে তার যোগ্য উত্তরসূরি রেখে গিয়েছেন। তিনি আজকেও রেখেছেন। যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রমকে ছুটে বেড়াচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে, এই জন্য আর এক জিয়া আমরা পেয়েছি, আর এক জিয়ার মাধ্যমেই আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ গঠন করবো। সত্যিকারে আমরা আর এক জিয়াকে পেয়েছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে সেই রাজপথের সৈনিক থেকে তুলে এনে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন এবং নমিশন দিয়ে আজকে এই সংসদে বসার সুযোগ করে দিয়েছেন। আমি আরো ভাগ্যবান যে আমার নেত্রী যেই কয়জন ছাত্র নেতাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছিল, তাদের সবাই আজ এই সংসদে হাজির হয়েছে। আমিও তাদের মধ্যে একজন। অবশ্য মারা গিয়েছেন,
আমাদের মাঝে আমানুল্লাহমান এমপি সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আছেন, আমাদের ফজলুল হক মিলন মাননীয় এমপি সাহেব আছেন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।